নম্বর 13 পি ব্লক এলিমেন্ট। আমরা গ্রুপ নম্বর 13 পি ব্লক এলিমেন্টের মধ্যে কি কি গ্রুপগুলো আমাদের আছে না, পি ব্লক যে এলিমেন্ট, পি ব্লক এলিমেন্টসের মধ্যে আমাদের যে গ্রুপসগুলো সচরাচর আমরা দেখতে পাবো সেটা হচ্ছে গ্রুপ নম্বর 13, 14, 15, 16, 17, 18, এতগুলো গ্রুপ আমাদের পড়তে হবে। এরা সবাই হচ্ছে পি ব্লক, পি ব্লকের মধ্যে এরা অন্তর্ভুক্ত। বলেছে কি এই 13 থেকে 18 এই গ্রুপের মধ্যে এখন সিলেবাসে অর্থাৎ নতুন যে 11 তাদের সিলেবাসে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গ্রুপ নম্বর 13 আর গ্রুপ নম্বর 14। এটা হচ্ছে নতুন সিলেবাসে যারা 11 এই মুহূর্তে যারা আছে বর্তমান প্রেজেন্ট তাদের এটা দেওয়া আছে। অর্থাৎ কি গ্রুপ নম্বর 13-14 আমাদের এই সেমিস্টারে মানে ফার্স্ট সেমিস্টারে ওরা অলরেডি পড়ে নিয়েছে, তারা পরীক্ষা দিতে যাচ্ছে। সেকেন্ড সেমিস্টারে থাকছে না, আবার থার্ড ফোর্থে আবার গিয়ে তখন বাকি যে 4টা গ্রুপ থেকে গেল 15, 16, 17, 18 ওরা 3 নম্বর 4 নম্বর সেমিস্টারে গিয়ে ওরা তখন আবার পি ব্লকস এলিমেন্টকে দেখতে পাবে। তো আমরা এখন আজকে দেখব গ্রুপ নম্বর 13। গ্রুপ নম্বর 13তে যারা যারা আছে সেই জিনিসগুলো কি কি আমরা সেগুলো একবার এখন দেখে নিই। বলছে গ্রুপ নম্বর 13তে যে এলিমেন্টসগুলো আছে তারা কারা কারা আছে না, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এগুলো আমাদের গ্রুপ নম্বর 13তে আছে। যেহেতু গ্রুপ নম্বর 13তে বোরন দিয়ে শুরু হয়েছে অর্থাৎ তাই আমরা এই গ্রুপের অর্থাৎ গ্রুপ নম্বর 13 এটার আমরা নাম বলতে পারি কীরকম, যে আমরা বলতে পারি এটা হচ্ছে বোরন ফ্যামিলি। আমরা বোরন ফ্যামিলি হিসাবে গ্রুপ নম্বর 13কে কনসিডার করি। যদি আমরা কি দেখি সবার ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা দেখতে চাই, বোরনের 2s2 2p1, 2s 3s, অ্যালুমিনিয়ামের 3s2 3p1, গ্যালিয়ামের 4s2 4p1, ইন্ডিয়ামের 4d10 5s2 5p1, থ্যালিয়ামের 4f14 5d10 6s2 6p1। বলছি যদি আমরা জারণ সংখ্যার কথা ভাবি, কে কীরকম জারণ সংখ্যা শো করবে না, কে কীরকম জারণ সংখ্যা শো করবে সেটা যদি আমরা ভাবি সচরাচর কি দেখতে পাবো না, আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে বোরন। বোরন সচরাচর ও যেটা দেখাতে চায় ও 3 দেখাবে। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামও 3 দেখাবে। গ্যালিয়াম 3 দেখাবে। ইন্ডিয়াম এ +3 দেখাবে, আবার +1ও দেখাবে। থ্যালিয়াম +1টা ম্যাক্সিমাম সময়ে দেখাবে, +3 থ্যালিয়াম দেখাতে চাইবে না। অর্থাৎ যখন আমরা গ্রুপের টপ টু বটম মুভ করব, বোরন থেকে যদি আমরা ইন্ডিয়ামের দিকে যাই, ইন্ডিয়াম থ্যালিয়ামের দিকে যাই, তখন কি হবে না নিউক্লিয়াসে
ইন্ডিয়ামের ক্ষেত্রে 4d অরবিটাল, থ্যালিয়ামের 4f14 5d10 সবই ইলেকট্রন দ্বারা ফিল আপ থাকে। ইলেকট্রন দ্বারা ফিল আপ থাকার কারণে 4f 5d এদের যে ইলেকট্রন আছে, ওই ইলেকট্রন যখন মানে অরবিটাল যখন 4f অরবিটাল 5d অরবিটাল যখন ইলেকট্রন দ্বারা ফিল আপ হয়ে যায়, তখন কি হয়, আমরা কি দেখতে পাই না, আমরা জানতাম যে 4f মানে এফ আর ডি এর আবরণী ক্ষমতা কম, অর্থাৎ ওই ইলেকট্রন ওই অরবিটালগুলো ফিল আপ হয়ে যাওয়ার কারণে ওখানে যে ইলেকট্রনগুলি আছে তাদের আবরণী ক্ষমতা কম হয়। আবরণী ক্ষমতা কম হওয়ার কারণে নিউক্লিয়াস ভ্যালেন্স শেলের ইলেকট্রনকে টাইটলি বাইন্ড করে। ফলে কি হয় না, নিউক্লিয়াস যখন ভ্যালেন্স শেলের ইলেকট্রনকে টাইটলি বাইন্ড করতে যাবে, নিউক্লিয়াসের আকার ছোট হয়ে যাবে, অর্থাৎ ভ্যালেন্স শেলে এই যে 6s2 যুগল 6s2 যুগল হিলিয়াম ডুপ্লেটের মতো আচরণ করে। এই জন্য থ্যালিয়াম সবসময়ের জন্য +1 জারণ অবস্থা শো করে, +3 জারণ সংখ্যা শো করতে পারে না। বোঝা গেল? স্যার গ্যালিয়ামের ক্ষেত্রেও তো আপনি +3 আর +1টা দেখিয়েছিলেন গ্যালিয়াম। হ্যাঁ, গ্যালিয়ামের ক্ষেত্রে আমরা না, গ্যালিয়ামেরও জারণ সংখ্যা দুটো দেখিয়ে পড়েছি। গ্যালিয়াম ও +3টা ম্যাক্সিমাম সময় দেখাবে এবং খুব অল্প সংখ্যক যদি কম্পাউন্ড আমরা কনসিডার করি সেখানেও +1 দেখাবে। বোরন অ্যালুমিনিয়াম +1 দেখাবে না। মাঝের দুজন গ্যালিয়াম ইন্ডিয়াম ওরা +3+1 দেখাবে, আবার থ্যালিয়াম +1 দেখাবে, কিন্তু +3 যেটা সেটা দেখানোর সময় গ্যালিয়ামের কষ্ট হবে, অনেক কষ্ট, মানে থ্যালিয়ামের +3 দেখানোর সময় যথেষ্ট কষ্ট হবে, অর্থাৎ ও +3 স্টেবিলিটি দিতে পারবে না। স্যার এখানে বোরন আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যেটা +1টা দেখাচ্ছে না, এটা হ্যাঁ, কিসের জন্য, কারণটা বলেছিলেন স্যার? আচ্ছা, ওখানে বোরন আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ওখানে +1 কেন দেখায় না, প্রথম কারণ আমরা বলতে পারি বোরন আর অ্যালুমিনিয়ামের দুজনের সাইজ কিন্তু ছোট ওই গ্রুপের বাকি এলিমেন্টের তুলনায়। বোরন আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে নিষ্ক্রিয় জোড় প্রভাব কাজ করে না, ফলে বোরনের 2s2 পেয়ার, অ্যালুমিনিয়ামের 3s2 পেয়ার সহজেই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যেটা থ্যালিয়ামের ক্ষেত্রে পসিবল ছিল না। এই কারণে ও কি আর হয়, গ্যালিয়াম আর ইন্ডিয়ামের ক্ষেত্রে স্যার? গ্যালিয়াম ইন্ডিয়ামের ক্ষেত্রে ওখানে ওরা কিছু কিছু দেখাবে, কিছু কিছু যৌগে গ্যালিয়াম ইন্ডিয়াম ওরা +1 জারণ মানে সংখ্যা দেয়। +3টাই স্যার ওদের ম্যাক্সিমাম, হ্যাঁ, গ্যালিয়াম আর হ্যাঁ, ইন্ডিয়াম। +3টা ম্যাক্সিমাম। দেখা যাবে 100টা কম্পাউন্ড ফরমেশন করলে +3 98, দুটো +1। বলেছি কি এদের পারমাণবিক ব্যাসার্ধ আর আর গ্যালিয়াম আর ইন্ডিয়ামের ক্ষেত্রে স্যার সাইজটা বোরন আর অ্যালুমিনিয়ামের গ্যালিয়াম আর ইন্ডিয়ামের ক্ষেত্রে স্যার হ্যাঁ, সাইজটা বোরন আর অ্যালুমিনিয়ামের তুলনায় সাইজটা বড় আছে, হ্যাঁ, সেই কারণের জন্য কিছুটা +1টা দেখায় আর কি, মানে হ্যাঁ, খুব সামান্য কিছুটা পরিমাণে। কিছুটা সামান্য তাই পরিমাণে তো? ওরা +1 দেখাতে পারে।
কারণ নিষ্ক্রিয় জোড় প্রভাবটা শুরু হচ্ছে ইন্ডিয়াম থেকে। আবরণী ক্ষমতা ইন্ডিয়াম থেকে শুরু হচ্ছে। ইন্ডিয়াম থেকে যেহেতু আবরণী ক্ষমতা শুরু হচ্ছে, তার মানে +3 জারণ অবস্থা দেখানোর টেন্ডেন্সি ধীরে ধীরে কমছে। আবরণী ক্ষমতা যখনই চলে আসবে নিউক্লিয়াসে, তখনই আমাদের কি হয়ে যাবে, হ্যালিয়ামে গিয়ে ওটা মানে একদম প্রমিনেন্ট হয়ে যাচ্ছে। গ্যালিয়ামে। হ্যালিয়ামে গিয়ে ওটা প্রমিনেন্ট হয়ে যাচ্ছে একদম। হ্যাঁ, গ্যালিয়াম থেকে আমাদের গ্যালিয়ামের এর সামনে কি থাকবে, এর সামনে থাকবে আমি থ্রি বলছি ডি। যে ইন্ডিয়াম থেকে আপনি বলছেন যে ইনার্ট পেয়ার এফেক্টটা কিছুটা শুরু হচ্ছে, হ্যাঁ, না, যেহেতু ডি অরবিটালের আবরণী গ্যালিয়াম থেকে প্রভাবটা আমাদের কম। আস্তে আস্তে করে শুরু হয়ে যাচ্ছে। গ্যালিয়ামের 3d10 4s2 4p1। তাহলে ইনার্ট পেয়ার ইফেক্ট যদি আমরা, বা আবরণী ক্ষমতা যদি আমরা ভাবি, আবরণী ক্ষমতা গ্যালিয়ামের কাছ থেকে, গ্যালিয়াম থেকে শুরু হচ্ছে, যেটা বোরন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আবরণী ক্ষমতা ছিল না। এবং ওই আবরণী ক্ষমতা ধীরে ধীরে যত আমরা থ্যালিয়ামের দিকে যাচ্ছি, তত আবরণী ক্ষমতার প্রভাব বৃদ্ধি পাচ্ছে। গ্যালিয়াম ইন্ডিয়ামের ক্ষেত্রে আচ্ছা আচ্ছা। আবরণী ক্ষমতা নেই সেটা নয়, গ্যালিয়াম ইন্ডিয়ামের ক্ষেত্রে আছে। বোরন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আবরণী ক্ষমতার প্রভাব নেই। বোঝা গেল তো? বলছে যদি আমরা হ্যাঁ গ্রুপ হ্যাঁ। গ্রুপ নম্বর 2 থেকে গ্রুপ নম্বর 13 দিকে আমরা যাই, তখন কেন্দ্রকে চার্জ বৃদ্ধি পায় এবং ইলেকট্রনগুলো কি হয়, একই কক্ষে প্রবেশ করে। বলে যেহেতু একই কক্ষে ইলেকট্রনগুলি প্রবেশ করে, তাই তারা একে অপরের প্রতি আবরণী প্রভাব সৃষ্টি করতে পারে না। কারণ সবাই হচ্ছে 2s, 2তে ফিল আপ হচ্ছে, 3তে ফিল আপ হচ্ছে। গ্যালিয়ামের ক্ষেত্রে এসে 3d4s, তার মানে আস্তে আস্তে করে অরবিটালগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। বলছে কি, এই কারণে কার্যকরী নিউক্লিয় চার্জ বৃদ্ধি পায়। যেহেতু একই কক্ষে প্রবেশ করছে, তাই একে অপরের প্রতি আবরণী প্রভাব তারা সৃষ্টি করতে পারে না। ফলে কি হয় না, কার্যকরী নিউক্লিয় চার্জ বৃদ্ধি পায় এবং বহিস্থ কক্ষের ইলেকট্রনগুলি কেন্দ্রক দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়। ফলে কি হয়, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। অর্থাৎ যদি আমরা বাম দিক থেকে ডান দিকে মুভ করি, তখন আমাদের পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে করে হ্রাস পাবে, কারণ সাইজ ছোট হয়। বলছে কিনা, যদি আমরা অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামের দিকে যাই, তখন আমরা কি দেখতে পাবো, অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামে ডি অরবিটালগুলি ক্রমাগত ইলেকট্রন দ্বারা পূরণ হয়। দেখো, গ্যালিয়াম, এখানে ডি অরবিটাল ছিল না অ্যালুমিনিয়ামে, গ্যালিয়ামে 3d চলে এসছে, ইন্ডিয়ামে 4d চলে এসছে। অর্থাৎ ডি কক্ষ, ডি ইলেকট্রন, ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা পূরণ হচ্ছে। ডি
ডি কক্ষের ইলেকট্রনগুলির আবরণী ক্ষমতা খুবই কম, তাই গ্যালিয়ামের ক্ষেত্রে কার্যকরী নিউক্লিয় চার্জ বৃদ্ধি পায়। ডি কক্ষের ইলেকট্রনগুলির আবরণী ক্ষমতা খুবই কম, তাই গ্যালিয়ামের ক্ষেত্রে কার্যকরী নিউক্লিয় চার্জ বৃদ্ধি পায়। এবং কি হয়, সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনগুলি কেন্দ্রক দ্বারা অ্যালুমিনিয়াম অপেক্ষা অধিক মাত্রায় আকর্ষিত হয়। দেখো ডি অরবিটাল আছে, ডি অরবিটাল থাকলে তার আবরণী ক্ষমতা কম হয়, আবরণী ক্ষমতা কম হলে সর্ববহিস্থ ইলেকট্রনগুলি কেন্দ্রক দ্বারা অ্যালুমিনিয়াম অপেক্ষা গ্যালিয়ামের ক্ষেত্রে অধিক মাত্রায় আকর্ষিত হয়, তাই গ্যালিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ অ্যালুমিনিয়াম অপেক্ষা কিছুটা কম হয়। আমাদের বলা ছিল উপর থেকে নিচের দিকে গেলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়বে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বৃদ্ধি পেলে সাইজ বৃদ্ধি পাবে, এবং সাইজ যদি তার বৃদ্ধি পায়, সাইজ বৃদ্ধি পাবে। অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামের দিকে গেলে কেসটা একটু উল্টে যায়। অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামে গেলে ডি কক্ষের ইলেকট্রনগুলি, মানে অ্যালুমিনিয়ামে ডি অরবিটাল থাকছে না, কিন্তু গ্যালিয়ামে ডি অরবিটাল থাকে, ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে ভর্তি। ডি কক্ষের ইলেকট্রনগুলির আবরণী ক্ষমতা খুবই কম হয়, তাই গ্যালিয়ামের ক্ষেত্রে স্যার আপনার স্ক্রিন মাঝে মাঝে চলে যাচ্ছে কিন্তু। স্ক্রিন মাঝে মাঝে চলে যাচ্ছে কেন? হ্যাঁ, মাঝে মাঝে স্ক্রিন চলে যাচ্ছে। আয়রন রেকর্ডিংটা চালু করুন কিন্তু। হ্যাঁ দিয়ে দিয়েছি, রেকর্ডিং দিয়ে দিয়েছি। আচ্ছা দিলাম তো 36 আয়রন এনথালপি। যদি আমরা উপর থেকে নিচের দিকে যাই, সচরাচর আমরা কি বলবো না, উপর থেকে নিচের দিকে গেলে আমাদের আকার আকার যদি আমরা দেখি, উপর থেকে নিচের দিকে গেলে কিন্তু আকার আমাদের বৃদ্ধি পাচ্ছে। উপর থেকে নিচের দিকে গেলে আকার বৃদ্ধি পায়, অর্থাৎ সাইজ বৃদ্ধি পাচ্ছে। সাইজ বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমাদের বৃদ্ধি পাচ্ছে, তাই সাইজ আমাদের বৃদ্ধি পাচ্ছে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বৃদ্ধি পাচ্ছে, সাইজ বৃদ্ধি পাচ্ছে, কোনো অসুবিধা নেই। বলছি কিন্তু তাহলে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, তবে তাদের প্রথম আয়নায়ন এনথালপির ক্রম কেমন হবে? না, ক্রম কেমন হবে বলতে যদি আমরা ভাবি, বোরন হচ্ছে 13 নম্বর শ্রেণীর সবচেয়ে ছোট এলিমেন্ট। 13 নম্বর শ্রেণীর সবচেয়ে ছোট এলিমেন্ট বোরন হওয়ার কারণে বোরনের আয়নায়ন এনথালপি বেশি হবে, এটা আমরা জানি। আবার আমরা কি পড়লাম, আমরা এখনই পড়লাম যে গ্যালিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ অ্যালুমিনিয়াম অপেক্ষা কিছুটা কম, তাই বললাম না? গ্যালিয়ামের আর পারমাণবিক ব্যাসার্ধ অ্যালুমিনিয়াম অপেক্ষা কিছুটা কম, তবে তার মানে কি গ্যালিয়ামের সাইজ ছোট, অ্যালুমিনিয়ামের সাইজ বড়, তাই জন্য অ্যালুমিনিয়ামের থেকে গ্যালিয়ামের আয়নায়ন এনথালপি বেশি। আমরা এই দুটো বুঝতে পেরেছি, বোরন, গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, আমরা তিনটে জিনিস বুঝতে পারলাম। বাকি থাকলো ইন্ডিয়াম আর থ্যালিয়াম।
থ্যালিয়ামের ক্ষেত্রে আমরা কি বলবো না, থ্যালিয়ামের ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে এখানে আমাদের ইনার্ট পেয়ার ইফেক্ট কাজ করছে। ইনার্ট পেয়ার ইফেক্ট কাজ করার জন্য ওদের কি হয় না, উপর থেকে নিচের দিকে যখন আমাদের যাই, এই 4f অরবিটাল 5d অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, ফলে ওই ইলেকট্রন দ্বারা বাইরের সেলের 6s2 যুগল টাইটলি বাইন্ড থাকে, এবং ফলে ইনার্ট পেয়ার ইফেক্টের কারণে এটা হিলিয়াম ডুপ্লেট হয়ে গেলে থ্যালিয়ামের নিউক্লিয়াস ভাইরাস সেলের 6p1 ইলেকট্রনকে টাইটলি বাইন্ড করে, অর্থাৎ ওর আকার এই নিষ্ক্রিয় জোড় প্রভাবের কারণে এই ইলেকট্রন টাইটলি বাইন্ড হয়ে যায়, ফলে ওই ইলেকট্রনকে রিমুভ করতে বেশি পরিমাণ এনার্জি সাপ্লাই করতে হবে, এবং সেটা অবশ্যই বোরনের থেকে কম। কিন্তু বাকি যেগুলো আছে থ্যালিয়াম, ইন্ডিয়াম, গ্যালিয়াম, থ্যালিয়াম আচ্ছা ইন্ডিয়াম, গ্যালিয়াম আর অ্যালুমিনিয়াম, তাদের থেকে বেশি এনার্জি দিতে হবে এই 6p1 ইলেকট্রনকে রিমুভ করার জন্য। বোঝা গেল? এই জন্য কি হচ্ছে, আমাদের বোরনের ঠিক পরে আমরা থ্যালিয়ামকে রেখেছি। থ্যালিয়ামের আয়োনাইজেশন এনার্জি বোরনের থেকে কম, কিন্তু গ্যালিয়ামের থেকে বেশি হয়। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর ইন্ডিয়ামের যদি বলি আমরা, ইন্ডিয়ামের সাইজ অ্যালুমিনিয়ামের থেকে বেশি, তাহলে সাইজ যদি তার বেশি হয়, তার বাইরের সেল থেকে ইলেকট্রন রিমুভ করতে কম এনার্জি দরকার হবে। তাই ইন্ডিয়ামের আয়নায়ন এনথালপি সবচেয়ে কম। স্যার ইন্ডিয়ামটা কি বললেন স্যার, একবার একটু বলুন, শুনতে পেলাম না। ইন্ডিয়ামের ইন্ডিয়ামের ব্যাপার। ইন্ডিয়ামের সাইজ বড়, অ্যালুমিনিয়াম গ্যালিয়ামের থেকে ইন্ডিয়ামের সাইজ বড়। হ্যাঁ, যার বড় নিউক্লিয়াস হবে সেখান থেকে ইলেকট্রন রিমুভ করতে কম এনার্জি সাপ্লাই করতে হবে, কম energy, হ্যাঁ। আচ্ছা, তাই জন্য না, ওর না, ঠিক। এনার্জি কম, আয়নের এনার্জি এনথালপি কম। বোঝা গেল? জারণ হ্যাঁ স্যার, অবস্থা বোঝা যাচ্ছে। বলছে কি, বোরন এবং অ্যালুমিনিয়াম +3 জারণ অবস্থা দেখায়, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম +3 সঙ্গে +1 জারণ অবস্থা দেখায়। +3 জারণ অবস্থার স্থিতিশীলতা অ্যালুমিনিয়াম থেকে থ্যালিয়ামে ক্রমশ হ্রাস পায়, এবং +1 জারণ অবস্থার স্থিতিশীলতা ক্রমশ বৃদ্ধি পায়। বলেছে +1 জারণ অবস্থার কম, অর্থাৎ +1 জারণ অবস্থার কথা যদি আমরা ভাবি কীরকম হবে, উপর থেকে নিচের দিকে গেলে +1 জারণ অবস্থা দেখানোর টেন্ডেন্সি ক্রমাগত বাড়ে। তাই তো আমরা সেটাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ইনার্ট এফেক্টের কারণ। হ্যাঁ, ইনার্ট পেয়ার ইফেক্টের কারণে যেটা আমরা বললাম। বলছে কি, শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে গেলে মৌলগুলির ইলেকট্রন বিন্যাসে ক্রমান্বয়ে ডি এবং এফ কক্ষকে ইলেকট্রন প্রবেশ করে। এফ কক্ষকে বিকৃত আকৃতির জন্য এফ কক্ষকের আবরণী ক্ষমতা কম হয়, এবং ডি কক্ষকেরও আবরণী ক্ষমতা কম হয়। তাই নিউক্লিয়াস দ্বারা যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলি
দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, ফলে বাইরের কক্ষের NH2 জোড় হিলিয়াম ডুপ্লেটের মতো আচরণ করে। সেই জন্যই কি হয়, তাহলে বাইরের কক্ষের NH2 পেয়ার কেমিক্যাল রিয়াকশানে অংশগ্রহণ করে না। তাহলে কেমিক্যাল রিয়াকশানে কে অংশগ্রহণ করে? কেবলমাত্র P1 যে আছে সেই অংশগ্রহণ করে না। তাই নিচের দিকের যে এলিমেন্টগুলো আছে ওই গ্রুপের, তারা +3 জারণ অবস্থা দেখাতে পারবে না, তারা কেবলমাত্র +1 জারণ অবস্থা তারা দেখাচ্ছে। বলেছে পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ কম হওয়ায় গ্রুপ 13 মৌলগুলির ঘনত্ব গ্রুপ 2 এর মৌলগুলির ঘনত্ব অপেক্ষা বেশি। তাহলে পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ কম, তাই গ্রুপ 13 মৌলগুলির যে ঘনত্ব সেটা গ্রুপ 2 এর মৌলগুলির ঘনত্ব অপেক্ষা কি হবে না, বেশি হবে। কারণ গ্রুপ 13 সাইজ তো ছোট, আর গ্রুপ 2 এর সাইজ বড়। যার সাইজ ছোট হবে তার ঘনত্ব বেশি। এবং উপর থেকে আমরা যখন নিচের দিকে যাচ্ছি তখন আমাদের কি বলছে না, উপর থেকে নিচের দিকে গেলে আমাদের ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পায়। বলছে কেন উপর থেকে নিচের দিকে গেলে ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পায়, এটা আমাদের মনে হতেই পারে। বলছে কি, বোরন থেকে যখন আমরা থ্যালিয়ামের দিকে যাই তখন যোজ্যতা কক্ষে আস্তে আস্তে করে ডি এবং এফ কক্ষকে এফ ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায়। ডি এবং এফ ইলেকট্রনের আবরণী ক্ষমতা খুবই কম, ফলে বোরন থেকে থ্যালিয়াম পর্যন্ত পরমাণুগুলির কার্যকরী নিউক্লিয় আধান ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। ফলে কি হয়, বোরন থেকে থ্যালিয়ামের পারমাণবিক আয়তনের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে না। অর্থাৎ তার বলেছে যেহেতু আবরণী ক্ষমতা কম হয়, আবরণী ক্ষমতা কম হওয়ার জন্য তাদের পরমাণুগুলির কার্যকরী নিউক্লিয় আধান ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এবং কি হয় না, পারমাণবিক আয়তন খুব একটা বৃদ্ধি পায় না। এবং তার জন্য কি হয়, পারমাণবিক ভর বৃদ্ধির তুলনায় পারমাণবিক আয়তন বৃদ্ধির প্রভাব কম হওয়ায়, মানে পারমাণবিক ভর বৃদ্ধি পায় কিন্তু সেই তুলনায় পারমাণবিক আয়তন বৃদ্ধি পায় না, এবং সেটা বৃদ্ধি পায় এবং সেটা কম। এই কারণে কি হয়, ঘনত্ব খুব একটা, মানে ঘনত্ব আমরা কি হবে না, উপর থেকে নিচের দিকে যখন আমরা যাব তখন ঘনত্ব বৃদ্ধি পেয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ স্যার, আয়তনটা কমছে, আয়তনটা তো বাড়ছে না। গ্যালিয়াম থেকে থ্যালিয়ামের দিকে যখন আমরা হ্যাঁ, যাচ্ছি আয়তন বৃদ্ধি পাচ্ছে না। আয়তনটা বৃদ্ধি পাচ্ছে না ডিউ টু ইনারপ্যাড এফেক্ট, আর এদিকে পারমাণবিক গুরুত্বটা বাড়ছে, মানে ভর সংখ্যাটা, ভর বেড়ে যাচ্ছে। হ্যাঁ, সেই কারণের জন্য ঘনত্বটা মানে ঘনত্বটা হচ্ছে বাড়ছে। হ্যাঁ ঘনত্বটা বাড়ছে, হ্যাঁ। মানে পারমাণবিক ভর বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তাই তো? আয়তনটা বাড়ছে। হ্যাঁ হ্যাঁ আয়তন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু পারমাণবিক ভর যেভাবে বৃদ্ধি পাচ্ছে আয়তনটা সেই হারে বৃদ্ধি পাচ্ছে না। হ্যাঁ এই জন্যই ওর ঘনত্ব বৃদ্ধি পেয়ে যায়। আচ্ছা, আর একটা কি বলছি, হয়তো তড়িৎ ঋণাত্মকতার কথা যদি আমরা ভাবি, তড়িৎ ঋণাত্মকতা না, তড়িৎ ঋণাত্মকতা কিছুই নয়, উপর থেকে নিচের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ হ্রাস পায়।
একটি আমরা শুধু মনে রেখে দেবো, উপর থেকে যখন আমরা নিচের দিকে যাব তখন তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে, এবং সেই যে হ্রাসটা সেটা পরপর ধীরে ধীরে কমতে থাকবে। নিচের দিকে তড়িৎ ঋণাত্মকতা পরপর হ্রাস পেয়ে পেয়ে যাবে, কারণ আকার বৃদ্ধি পেয়ে যাবে। আকার যত বৃদ্ধি পাবে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে। আকার যদি ছোট হয় তখন তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। স্যার এখানে আকারের ক্রমটা কি এখানে নর্মাল রুল ফলো করবে? তা তো নয়। কোনটা কোনটা? আকারের যে ক্রমটা, আকার, সাইজ, আচ্ছা। বোরন থেকে যখন আমরা থ্যালিয়ামের দিকে যাচ্ছি, হ্যাঁ মানে আপনার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়ছে, হ্যাঁ। সাইজটা বাড়বে, কিন্তু এখানে যে ইনার্ট পেয়ার এফেক্টটা কাজ করছে, হুম। সেই কারণের জন্য তো সাইজের একটা হবে, মানে সাইজ তো কমবে থ্যালিয়ামের ব্যাপারটা, ক্ষেত্রে। বোরন থেকে অ্যালুমিনিয়ামে আকার বৃদ্ধি পাবে, ঠিক আছে? হুম হুম হুম। অ্যালুমিনিয়াম থেকে যখন আমরা গ্যালিয়ামে যাব তখন আকার ছোট হয়ে যাবে। হ্যাঁ, মানে গ্যালিয়ামের ক্ষেত্রে 3D অরবিটাল আছে, হ্যাঁ, সেখানে ওই দুর্বল আবরণী প্রভাবের জন্য গ্যালিয়ামের সাইজটা অ্যালুমিনিয়াম অপেক্ষা কম হবে। কম হবে। হ্যাঁ, কিন্তু এবারে ইন্ডিয়া। আবার যখন ইন্ডিয়াম থেকে থ্যালিয়ামের দিকে যাব, মানে গ্যালিয়াম থেকে যখন ইন্ডিয়াম থ্যালিয়ামের দিকে যখন যাব, তখন ওদের আকার বৃদ্ধি পাবে, কিন্তু খুব বেশি বৃদ্ধি পাবে না। যদি বলি বৃদ্ধি পাবে কেন, না বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন চেঞ্জ হয়েছে। এন যেহেতু চেঞ্জ হয়েছে, সুতরাং ওর আকার বৃদ্ধি পেতে বাধ্য। কিন্তু স্যার ইনার্ট পেয়ার এফেক্টটাও তো কাজ করছে থ্যালিয়ামের ক্ষেত্রে। হ্যাঁ, এবারে যে পরিমাণ বৃদ্ধি পাওয়ার কথা ছিল সেই পরিমাণ বৃদ্ধি পাবে না, কিছুটা হ্রাস পেয়ে যাবে। কিন্তু ওভারঅল স্যার সাইজটা ইন্ডিয়ামের তুলনায় থ্যালিয়ামের সাইজটা বড় হচ্ছে, যেহেতু ওই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা বাড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিন্সিপাল যেটা কোয়ান্টাম। যতটা দরকার ছিল ততটা বাড়ছে না, কারণ হ্যাঁ, কিছুটা আমরা কমছে। হয়তো যতটা যে পরিমাণ আশা করেছিলাম সেই সেইটা পরিমাণে হচ্ছে। বাড়ছে না, বাট বাড়ছে। বুঝতে পারছি। মানে ব্যাপারটা কীরকম হয়, হয়তো গভর্নমেন্ট আমাদেরকে ডিএ দিচ্ছে, এবারে 3% ডিএ দিলে যা বাড়বে 10% ডিএ দিলে নিশ্চয়ই তা বাড়বে না। 10% ডিএ মানে যার বেসিক বেতন যেটা হবে তার 10%, আর 3% মানে তার 3%। যদি 50,000 টাকা হয় তার 3% মানে 1,500 টাকা। 50,000 টাকা 10% মানে 5,000 টাকা। তার মানে 3% ডিএ দিলে বাড়ছে, কিন্তু 10% দিলে যে হারে বাড়তো ওই হারে বাড়ছে না, বাট 3% দিলেও হ্যাঁ হ্যাঁ বাড়বে। এবার বোঝা গেল তো? হ্যাঁ 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 হ্যাঁ। আমরা এখানে কিছু রিয়াকশন দেখে গেছি। যে রিয়াকশনগুলো দেখছি তাতে বোরন নাইট্রাইট প্রিপারেশন করা আমাদের হয়ে আছে। বোরন নাইট্রাইট, একদম আমরা যাকে অজৈব গ্রাফাইট হিসাবে চিনি, সেটা হচ্ছে বোরন নাইট্রাইট। বলেছে উচ্চ উষ্ণতায় ডাই নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় বোরন এবং অ্যালুমিনিয়াম নাইট্রাইট যৌগ গঠন করে। দেখো আমরা দুটো রিয়াকশান দিয়েছি, বোরন একটা রিয়াকশান এখানে আমাদের দিয়েছে, আর অ্যালুমিনিয়াম আর একটা রিয়াকশান দিয়েছে, এটা হচ্ছে এল, অ্যালুমিনিয়াম নাইট্রাইট। বলেছে কি বাকি যারা আছে গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় নাইট্রাইট যৌগ গঠন করে না। তার মানে কেবলমাত্র বোরন আর নাইট্রোজেন, বোরন আর অ্যালুমিনিয়াম করবে। কেন না তাদের সাইজ ছোট, তাই বাকিরা করতে পারছে না।
কারণ তাদের সাইজ হচ্ছে বড়। মানে সাইজ বড় হলে স্যার এখানে কি ওই অরবিটাল মিসম্যাচ হচ্ছে নাকি? সাইজ যখন বড় হয়ে যাবে তখন এখানে ওভারল্যাপ ঠিকঠাক হবে না। মানে সাইজ মিসম্যাচ যেটা মানে হ্যাঁ হ্যাঁ, এখানে অরবিটালের সাইজটা মিসম্যাচ হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলে দিই, এইখানে এই যে ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল, এইখানে ডাবল সিঙ্গেল, পরেরটা ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল, অর্থাৎ এইখানে দুটো বন্ড পড়েনি, এইখানে একটা পড়েনি আর এইখানে একটা, যেটা দিলাম এইখানে একটা বন্ড আমাদের দেখাতে হবে, এইখানে একটা বন্ড দেখাতে হবে, তারপরটা আবার ঠিক আছে। বলছি বোরন নাইট্রেট একটি কঠিন পিচ্ছিল পদার্থ, এটি গ্রাফাইটের মতো দেখতে। যেহেতু এ গ্রাফাইটের মতো দেখতে হয়, এই জন্যই একে আমরা অজৈব গ্রাফাইট বলি। অজৈব গ্রাফাইট যদি আমরা ভাবি এইরকমই দেখতে হয়, যেরকম বোরন নাইট্রাইট দেখতে, যেহেতু বোরন নাইট্রাইট এইরকম দেখতে হয়, তাই অজৈব গ্রাফাইটের মতো দেখতে হওয়ায় আমরা বোরন নাইট্রাইটকে অজৈব গ্রাফাইট হিসাবে বলতে পারি। আচ্ছা, এখানে আমাদের কি আছে? এখানে আমাদের অক্সাইডগুলো দেওয়া আছে, উপরে হাইড্রোক্সাইড, নিচে হচ্ছে অক্সাইড, হাইড্রোক্সাইড আর নিচেরটা অক্সাইড। আমরা সবসময়ের জন্য কি জেনে এসেছি, ধাতুর সঙ্গে যখন অক্সিজেন যুক্ত থাকে তখন যে অক্সাইড পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যাসিডিক, মানে সেটা ক্ষারীয় ইন নেচার, অ্যালকালাইন। আর যদি অধাতুর সঙ্গে অক্সাইড যুক্ত হয়, মানে অক্সিজেন যুক্ত হয়, হাইড্রোক্সাইড যুক্ত থাকে, তখন সেগুলো আম্লিক অক্সাইড হবে। আম্লিক অক্সাইড, হাইড্রোক্সাইড সবই হচ্ছে আম্লিক। তো আমাদের এখানে উভধর্মী কারা আগে দেখে নিই। উভধর্মী বলতে যাদের অ্যাসিড বা ক্ষার উভয় ধর্ম বর্তমান থাকে তাদেরকে আমরা উভধর্মী বলতে পারি। যেমন Al2O3, Ga2O3, AlOH এর হোল 3, GaOH এর হোল 3, এইগুলোকে আমরা উভধর্মী অক্সাইড, উভধর্মী হাইড্রোক্সাইড হিসেবে কনসিডার করতে পারি। কিন্তু বোরন হচ্ছে অধাতু আর থ্যালিয়াম ধাতু। ধাতু কি করে হলো সেটা আমরা বুঝলাম না, উপর থেকে নিচের দিকে গেলে সাইজ বৃদ্ধি পায়, সাইজ বৃদ্ধি পাওয়ার ফলে নিউক্লিয়াস যোজ্যতা কক্ষের ইলেকট্রনকে খুব বেশি টাইটলি আটকে রাখতে পারে। শান্তনু, হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার। যেহেতু যোজ্যতা কক্ষের ইলেকট্রনকে টাইটলি হচ্ছে ও ধরে রাখছে, আবার আমরা বলতে পারি কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়ছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়ার ফলে নিউক্লিয়াস থেকে ভ্যালেন্সের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশান কম, যদি আমরা নিষ্ক্রিয় জোড় প্রভাব কনসিডার না করি। নিষ্ক্রিয় জোড় প্রভাব কনসিডার করলে নিউক্লিয়াস থেকে ভ্যালেন্সের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশান বেশি। কিন্তু যদি আমরা হচ্ছে নিষ্ক্রিয় জোড় প্রভাব যদি আমরা কাজ না করি, যদি ওটাকে নিয়ে আমরা না ভাবি, তখন নিউক্লিয়াস থেকে ভ্যালেন্স শেলের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশান কম, কারণ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়ছে। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশান কম কোথায়? না ধাতুর ক্ষেত্রে কম। সোডিয়াম ধাতু, তার ক্ষেত্রে সোডিয়ামের বাইরের কক্ষে ইলেকট্রনকে ধরে রাখা সোডিয়ামের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এখানেও সেম,
এই কারণে থ্যালিয়ামকে আমরা ধাতু হিসাবে কনসিডার করতে পারি, আর বোরনকে অধাতু হিসাবে কনসিডার করেছি। না, ধাতুর যদি অক্সাইড হয় বা হাইড্রোক্সাইড হয় সেটা সবসময়ের জন্য ক্ষারীয় প্রকৃতির হয়, আর অধাতুর অক্সাইড, অধাতুর হচ্ছে হাইড্রোক্সাইড, সবসময়ের জন্য আম্লিক ইন নেচার হয়। স্যার হাইড্রোক্সাইড কি আম্লিক হয়? হাইড্রোক্সাইড মানে তো ক্ষারীয় তো। হাইড্রোক্সাইড বলতে ক্ষারীয়, কিন্তু বাকিগুলোর তুলনায় যখন আমরা বিচার করব, কীরকম? থ্যালিয়াম হাইড্রোক্সাইড, থ্যালিয়াম হাইড্রোক্সাইড আর বোরন হাইড্রোক্সাইড, বিওইচের হোল 3, এর মধ্যে কি অ্যাসিডিক হবে? বিওইচের হোল 3 অ্যাসিডিক হবে হ্যাঁ না? বোঝা গেল না? হ্যাঁ 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 হ্যাঁ, এই ধাতব চরিত্রটা কম আছে হ্যাঁ, আর থ্যালিয়াম ধাতব চরিত্রটা বেশি। বেশি। সব সময়ের হুম। জন্য ধাতুর হাইড্রোক্সাইড মানেই সে ক্ষারীয়। আ- কেন গো? ওটা তো পাবেন, ওটা করতে পারবেন। টাইমের মাধ্যমে না করতে হবে। আচ্ছা, আমি বুঝতে পারছি, সেটা আমি বলছি। এইখানে যাবে, এইখানে যাবে। দাঁড়াও, এক মিনিট। এবারে শান্তন বোঝা গেল তো এটা কেসটা? হ্যাঁ স্যার বোঝা গেছে। যে তার মানে এটা আমাদের অক্সাইড হাইড্রোক্সাইড মানেই যে সব সময় একবার টাচ করে করা, হ্যাঁ। তার মানে আমাদের কি হাইড্রোক্সাইড মানেই যে সে সব সময়ের জন্য ক্ষারীয় হবে সেটা কিন্তু নয়। হাইড্রোক্সাইড মানেও হাইড্রোক্সাইড মানে সে, তার মানে আমাদের কি হচ্ছে না আম্লিক হচ্ছে, ক্ষারীয় আমরা কনসিডার করছি না, কারণ যখন আমরা দুটোর সঙ্গে ট্যালি করে দেবো তাহলে একটা ক্ষারীয় হলে আর একটা তো আমাদের আম্লিক হবে, তাই না? হ্যাঁ হ্যালো, স্যার। ওকে। এইবারে আমরা এই যে পেজখানা দেখিয়েছি এখানে, এখানে হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করিয়েছি আমরা, হ্যালোজেনের সঙ্গে রিয়াকশান করেছি, হ্যালোজেনের সঙ্গে রিয়াকশান করে দেখো মেটাল, মেটালের সঙ্গে হ্যালোজেন X2, এটা হচ্ছে বড় X2 হবে, ছোট X2 করে দিয়েছে, এটা বড় X2 হবে, তার সঙ্গে করলে MX3, X সমান ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আচ্ছা, দেখো আর এম সমান কি? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম। আমরা এটা নিয়ে আমরা কি করব না হ্যালোজেনের সঙ্গে মেটালগুলোর, অর্থাৎ এই যে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, এদের সঙ্গে আমরা রিয়াকশান করছি, এই রিয়াকশান করে যেটা আমরা ঠিক MX3 আমরা পাবো। কীরকম আমরা পাবো? BF3, BCl3, BBr3, BI3, অর্থাৎ এই রকম আমাদের কি হবে না আমরা কম্পাউন্ডগুলো এখানে প্রত্যেকটা মেটালের সঙ্গে প্রত্যেকটা হ্যালোজেনে যদি রিয়াকশান করাই তখন আমরা এই রকম পাবো। দেখছেন না? আমিও তো পারি, চেষ্টা করা হবে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো লুইস অ্যাসিড চরিত্র আমাদের এখানে কি হবে না, যদি আমরা লুইস অ্যাসিড চরিত্রের কথা ভাবি, এইটা হচ্ছে BF3 নর্মাল স্ট্রাকচার, বরং F3,
রেজোনেন্স করলে কি হয়, এটা প্লাস এটা মাইনাস, এবং কি হয় সেখান থেকে এটা কি হয় এফ এফ এফ। দেখো এটা রেজোনেন্স করলে এটা প্লাস এটা মাইনাস, এটা রেজোনেন্স করলে এটা প্লাস এটা মাইনাস, বাকিটা সব ঠিক আছে। বলা হয়েছে কি না, বোরন আর ফ্লুরিন পর্যায় সারণীতে 2 নম্বর পর্যায়ে অবস্থান করে, এবং বোরনের কি হয় অর্ধপূর্ণ বা এই অপূর্ণ টুপি কক্ষ থাকে। এফের ফ্লুরিনের পূর্ণ টুপি কক্ষ থাকায় ইহা পিপাই পিপাই পশ্চাৎ বন্ধন গঠনের মাধ্যমে ফ্লুরিন তার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বোরনকে দান করতে পারে, ফলে বোরনের ইলেকট্রন ঘাটতি অনেকাংশে কমে যায়। বলছি কি কিন্তু অষ্টক পূর্তি হয় না। অষ্টক যেহেতু পূর্তি হয় না, BF3 NH3-র কাছ থেকে ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে, এবং ইলেকট্রন জোড় গ্রহণ করার কারণে BF3 লুইস অ্যাসিড রূপে ক্রিয়া করতে পারে। অর্থাৎ যেহেতু ইলেকট্রন জোড় ও গ্রহণ করতে পারছে কারো কাছ থেকে, তাই হচ্ছে ইহা লুইস। সেখানে প্রচুর ঠান্ডা মাথায় মারো, এটা লেগে তাই এটা কি করে না লুইস অ্যাসিড রূপে ক্রিয়া করতে পারে। অর্থাৎ BF3 কি হয় অষ্টক পূর্তি নেই, অষ্টক পূর্তি করার স্বার্থে ও কারোর কাছ থেকে নিতে চায়। অর্থাৎ যখন এই রকম হয়ে আছে, লোন পেয়ার তো গ্রহণ করতে এ চাইবে, লোন পেয়ার যদি গ্রহণ করতে চায় তখন চেয়ার কি হবে না, বলছে এর গ্রহণ করার ইচ্ছা থাকে, অষ্টক পূর্তি করার স্বার্থে লোন পেয়ার গ্রহণ করতে চায়, আর তখনই লুইস অ্যাসিড হিসেবে আচরণ করে। বলছে কি যদি আমরা হ্যালোজেনের ক্রমশ আকার বৃদ্ধি পায়, সংশ্লিষ্ট পি কক্ষগুলির আকার ক্রমশ বৃদ্ধি পায়, ফলে কি হয় না, যেহেতু পি কক্ষগুলির আকার আমার বৃদ্ধি পায়, তখন পিপাই পিপাই পশ্চাৎ বন্ধন ক্রমশ দুর্বল হয়। অর্থাৎ কি না, তাই BF3 থেকে BBr3 পর্যন্ত লুইস অ্যাসিড ধর্ম আস্তে আস্তে করে বাড়ে। বোঝা গেল শান্তনু? আরেকবার একটু বলুন স্যার, এটা বুঝতে পারলাম না একটু। বিএর ক্ষেত্রে বুঝতে পারলাম, হ্যাঁ পি5 ব্যাক বন্ডিং কাজ করছে কারণ বোরনের মানে অপূর্ণ টুপি কক্ষক আছে। হ্যাঁ ফ্লুরিনের ফিল্ড অর বা মানে ফ্লুরিনের পি কক্ষক মানে পূর্ণ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেই কারণে যেন ইলেকট্রন জোড়টা দিচ্ছে বোরনকে। বোরনকে দান করতে পারে কিন্তু ইলেকট্রন। তাতেও স্যার আপনি বললেন যে বোরনের ইলেকট্রন ঘাটতিটা সম্পূর্ণ মানে পূর্ণ হয় না, তাই তো? না, এই জন্য লেখা সেই আছে কারণের ইলেকট্রন জন্য ঘাটতি, মানে ইলেকট্রন ঘাটতি ওর আছে, বোরন যেহেতু পশ্চাৎ বন্ধন করছে ফ্লুরিনের সঙ্গে, ওর ইলেকট্রন ঘাটতিটা অনেকাংশে কমে যায়। মানে একদম সম্পূর্ণ মানে ইলেকট্রনটা মানে হয় না, না ঘাটতিটা পূরণ হয় না। না, একদম সম্পূর্ণ অষ্টক পূর্তি হয়ে যাচ্ছে তা কিন্তু হয় না। এই হয় বোরন না, সেই যদি, কারণের জন্য ও লুইস অ্যাসিড হিসাবে কাজ করতে হ্যাঁ পারে। মানে ওই জন্য ও কি করে কারো কাছ থেকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে, হ্যাঁ, এবং যখন ও ইলেকট্রন জোড় গ্রহণ করবে এই যে ডাবল বন্ড এইটা খুলবে, হুম 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 খুলে তো সিঙ্গেল বন্ড হবে। হুম
বলছে ওই যে খোলা এই ইলেকট্রন জোন নিবে, এইরকম করে ওকে যখন দান করতে যাবে, এই বোরন আর ফ্লুরিনের মধ্যে টুপি টুপি ওভারল্যাপ হচ্ছে। টুপি টুপি ওভারল্যাপ খুব ভালো হওয়ার কারণে নিঃসঙ্গ জোড় যখন ও নিতে চায় তখন ওই বন্ধন খুলতে খুব কষ্ট হয়। কার তুলনায়? না, বিবিআর থ্রির তুলনায় কষ্ট হয়। কেন? না, বিবিআর থ্রিতে টুপির সঙ্গে ফোর পির ওভারল্যাপ হয়ে আছে, অর্থাৎ মিসড ম্যাচ ওভারল্যাপ। মিসড ম্যাচ ওভারল্যাপ হলে কি হবে? ওই বন্ধন সহজে খুলে যেতে পারবে। খুলে যাবে, কিন্তু হ্যাঁ। টুপি টুপি ওভারল্যাপ হলে ও সহজে খুলবে না। লুইস অ্যাসিডও অবশ্যই, কিন্তু বিবিআর থ্রির থেকে ওর লুইস অ্যাসিডিটি কম, মানে অনেকটাই কম, কারণ অনেকটাই মানে কম। হ্যাঁ ম্যাথ কারণ সে এই মানে যে ইলেকট্রন জোন ও বেশ ভালো যখন হয়। নেবে তখন ওই বিএফ বন্ধন খুলবে। টুপি হলে যত দেরি করে খুলবে, টুপির সঙ্গে ফোর পিপ সেখানে তো মিসম্যাচ ওভারল্যাপ, সে ইজিলি খুলে যাবে। হ্যাঁ হ্যাঁ এই জন্যই বলেছে বিএফ থ্রি থেকে বিবিআর থ্রির দিকে লুইস অ্যাসিডিটি বাড়ে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, ক্লিয়ার। বলেছে কিন্তু বিআই থ্রি যৌগে আয়োডিন পরমাণু পর্যায় সারণীর 5 নম্বর পর্যায়ে অবস্থান করায় ইহার আকার বড় হয়। তাই ছোট আকারের বোরন পরমাণু বড় আকারের আই পরমাণুকে তার যার দিকে স্থান দিতে পারে না। তাই ইহার লুইস অ্যাসিডিটি বিবিআর থ্রি অপেক্ষা কম। সাইজ যেহেতু বড়, বোরন অ্যাটমকে তার চারিদিকে সে স্থান দিতে পারছে না। অত বড় সাইজ হলে কি আর সে দিতে পারবে স্থান? তাই ছোট আকারের বোরন পরমাণু বড় আকারের আয়োডিন পরমাণুকে তার চারিদিকে স্থান দিতে পারে না। তাই ইহার লুইস অ্যাসিডিটি বিবিআর থ্রি অপেক্ষা কম। অর্থাৎ বিবিআর থ্রির লুইস অ্যাসিডিটি সবচেয়ে বেশি, তারপরে বিআই থ্রি, তারপরে বিসিএল থ্রি, তারপরে বিএফ থ্রি। বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। পরের কোশ্চেনটা কি আছে দেখো। পরের কোশ্চেনটাই যে বলা আছে বিএফ থ্রি ডাইমার গঠন করে না কেন? বিএফ থ্রি কেন ডাইমার গঠন করতে পারে না বা চায় না? যদি আমরা ভাবি বিএফ থ্রি কেন ডাইমার গঠন করতে চায় না, দেখো বিএফ থ্রি পিপাই পিপাই পশ্চাৎ বন্ধন করছে এবং পশ্চাৎ বন্ধন করিয়া সে তার অষ্টক পূর্তি করার চেষ্টা করে। যেহেতু এই রকম করে সে কিছুটা হলেও তার অষ্টক পূর্তি করতে পারে, তাই বিএফ থ্রি ডাইমার গঠন করতে চায়। যদি ওর অষ্টক পূর্তি না হতো, আকার ছোট হওয়ায় পিপাই পিপাই পশ্চাৎ বন্ধন গঠনে অংশগ্রহণ করে। এই পশ্চাৎ বন্ধন গঠনের মাধ্যমে বিএফ থ্রি যৌগে বোরনের অষ্টক পূর্তি ঘটে, তাই বিএফ থ্রি ডাইমার গঠন করে না। বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। পরেরটা আমাদের কি বলছে দেখো। পারবে কোনটা? মানে বিসিএল থ্রি বা বিবিআর থ্রি হ্যাঁ বা বিআই থ্রি। হ্যাঁ, কেউ করবে না।
ওরা কেউই ডাইমার গঠন করবে না, সবার ক্ষেত্রে একই রুলস। আচ্ছা।